হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গলি ওয়াইফ স্টাডি। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা ম্যাথমেটিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ম্যাথমেটিক্সের অ্যারিথমেটিক পার্টের রেশিও প্রপোর্শন, অর্থাৎ কি না অনুপাত সমানুপাত নিয়ে আলোচনা করব। অনুপাত সমানুপাত থেকে কিন্তু সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন আসে। তো আজকে এই ভিডিওতে আমরা কনসেপচুয়াল ক্ল্যারিটি দিকটা দেখব এবং 10টি অনুপাত সমানুপাত থেকে মোট 10টি কোশ্চেন সলভ করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, অনুপাত কি বা রেশিও কি আগে আমাদের জানতে হবে। হোয়াট ইজ রেশিও? রেশিওটা কি? রেশিও কি না, ইট ইজ এ টুল। রেশিও হচ্ছে কি না, ইট ইজ এ টুল টু কম্পেয়ার টু or more quantity, two or more number of same quantity, number of same quantity। অর্থাৎ সাপোজ ধরুন দুটো নাম্বার দেওয়া আছে এ এবং বি, এদেরকে যখন আমরা কম্পেয়ার করব তখন তাকে অনুপাত বলা হবে। কম্পেয়ার কখন করা সম্ভব না, ধরুন এই এ এবং বি দুটো যদি সেম একক বিশিষ্ট হয়, সেম ইউনিট বিশিষ্ট হয়, সাপোজ এ সমান ধরা হলো 10 কেজি এবং বি সমান ধরলাম ধরুন 15 কেজি, অর্থাৎ দুটো কিন্তু সেম ইউনিট বিশিষ্ট, সেম একক বিশিষ্ট, দুটোই কিন্তু কেজি। তাহলে এদের অনুপাত কীভাবে লেখা হয় না, এ ইজ টু বি। তাহলে এদের অনুপাত কেমনভাবে লিখবো আমরা, 10:15 সমান কত না 2:3। এটা হচ্ছে অনুপাত। অর্থাৎ অনুপাত মানে হচ্ছে কোনো দুটি সেম ইউনিটের দুটো কোনো নাম্বারকে কম্পেয়ার করা। যদি এটা এরকম হতো 10 কেজির পরিবর্তে এটা হতো 10 মিটার হতো এবং এটা 15 কেজি হতো, তাহলে কম্পেয়ার করা যেত কি? যেত না, তাহলে কম্পেয়ার করা যেত না। অর্থাৎ সেম ইউনিট না হলে কিন্তু কম্পেয়ার করা যায় না। যদি এরকম হয় যে এটা মিটার থাকে 10 মিটার এবং এটা ধরুন 150 সেন্টিমিটার, তাহলে এদেরকে তখনই কম্পেয়ার করা যাবে যখন এদেরকে সেম ইউনিটে নিয়ে আসা যাবে। সেম ইউনিটে অর্থাৎ হয় এই 10 মিটারকে সেন্টিমিটার করতে হবে অথবা 150 সেন্টিমিটারকে 10 মিটার করতে হবে। তাহলে 10 মিটারকে যদি আমরা সেন্টিমিটার করি তাহলে কত হবে, 10 × 100 সমান 1000 সেন্টিমিটার ইজ টু 150, তখন কত হবে 20:3। তো এইভাবে কম্পেয়ার করা যায় দুটো নাম্বারকে। তার মানে রেশিও মানে হচ্ছে কি, এ এবং বির মধ্যে যদি আমরা রেশিও লিখি, রেশিও মানে কি, এ এবং বি এই দুটোকে রেশিও আকারে লিখলে আমরা কিভাবে লিখব, a:b। অথবা আমরা এরকমভাবে লিখতে পারি a/b, অর্থাৎ দুটোকে কম্পেয়ার করা, a/b, অর্থাৎ এইভাবেও কিন্তু লেখা যায়। রেশিওর মধ্যে দেখুন এই যে a:b বা a/b লিখলাম, এর মধ্যে কোনটা পূর্বপদ কোনটা উত্তরপদ না, a:b আকারে যে অনুপাতটা লেখা হয় সেক্ষেত্রে এই এ হচ্ছে কি না পূর্বপদ, অ্যান্টিসিডেন্ট। এ হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট। আর তাহলে বিটা কি না, এই বি হচ্ছে
উত্তরপদ বা কনসিকুয়েন্ট, উত্তরপদ কনসিকুয়েন্ট। এ হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর এটা হচ্ছে বি হচ্ছে কনসিকুয়েন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে অনুপাতের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, গুরু অনুপাত, সামান্য অনুপাত, লঘু অনুপাত, এগুলো রয়েছে। গুরু অনুপাত কাকে বলে? না যে অনুপাতে পূর্বপদ উত্তরপদ অপেক্ষায় বড় হয়, পূর্বপদ উত্তরপদ অপেক্ষায় বড় হয়। যেখানে এ ইজ টু বি, এই অনুপাতটা কখন গুরু অনুপাত হবে? যখন এ গ্রেটার দেন বি হবে। অর্থাৎ পূর্বপদটা যদি এই এটা যদি বির তুলনায় বড় হয় তখন তাকে বলা হয় কি? গুরু অনুপাত। সমান অনুপাত কাকে বলা হয়? না সমান অনুপাতের মধ্যে যখন এ ইজ ইকুয়াল টু বি হবে, অর্থাৎ এই উত্তরপদ আর পূর্বপদ যদি সমান হয় তখন তাকে বলা হয় সমান অনুপাত। তাহলে লঘু অনুপাত কাকে বলা হবে? লঘু অনুপাত হচ্ছে যখন বি গ্রেটার দেন এ হবে, অর্থাৎ উত্তরপদটা যদি পূর্বপদের তুলনায় বড় হয় তখন তাকে বলা হবে কি? এটা গুরু অনুপাত। আরেকটা হচ্ছে কি ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কাকে বলা হয়? না দুটি অনুপাতের মধ্যে একটির পূর্বপদ ও উত্তরপদ যখন অপরটির যথাক্রমে উত্তরপদ পূর্বপদ, তাহলে ব্যস্ত অনুপাত কাকে বলে? না এ ইজ টু বি এর ব্যস্ত অনুপাত কি হবে? না বি ইজ টু এ, অর্থাৎ এর উত্তরপদ প্রথম অনুপাতের উত্তরপদটি, প্রথম অনুপাতের পূর্বপদটি দ্বিতীয় অনুপাতের উত্তরপদ হবে এবং দ্বিতীয় অনুপাতের উত্তরপদটি যখন প্রথম অনুপাতের পূর্বপদ হবে তখন তাকে একে অপরের কি বলা হবে? না ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। নেক্সট আরেকটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে কম্পাউন্ড রেশিও বা যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত কাকে বলে? ধরুন দেওয়া আছে তিনটা অনুপাত দেওয়া আছে, একটা হচ্ছে এ ইজ টু বি, সি ইজ টু ডি এবং পি ইজ টু কিউ, তিনটা অনুপাত দেওয়া আছে। এর কম্পাউন্ড রেশিও বা মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কি হবে? না এ ইন্টু সি ইন্টু পি ইজ টু বি ইন্টু ডি ইন্টু কিউ, ডি ইন্টু কিউ, অর্থাৎ পূর্বপদগুলোর গুণফল ইজ টু উত্তরপদগুলোর গুণফল। একে বলা হয় কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও। নেক্সট হচ্ছে কি? না দ্বিগুণ অনুপাত, ডুপ্লিকেট রেশিও। দ্বিগুণ অনুপাত কাকে বলে? এ ইজ টু বি এর দ্বিগুণ অনুপাত কি হবে? না এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার। এরকে বলা হয় কি? না ডুপ্লিকেট রেশিও বা দ্বিগুণ অনুপাত। নেক্সট হচ্ছে আমাদের জানতে হবে যেটা, সেটা হচ্ছে প্রপোর্শন বা সমানুপাত কাকে বলা হয়? প্রপোর্শন। প্রপোর্শন প্রপোর্শন যার বাংলাটা হচ্ছে কি? সমানুপাত। এই প্রপোর্শন বা সমানুপাত কাকে বলা হয়? না দুটি অনুপাত পরস্পর সমান হলে তাদেরকে সমানুপাত বলা হয়। দুটি অনুপাত, ধরুন একটা অনুপাত দেওয়া আছে এ ইজ টু বি এবং অপর একটি অনুপাত দেওয়া আছে পি ইজ টু কিউ, এরা যদি সমান হয় তাহলে তাকে বলা হয় সমানুপাত। অর্থাৎ এ ইজ টু বি সমান পি ইজ টু কিউ যদি হয় তখন তাকে বলা হয় সমানুপাত। অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি এ বাই বি ইজ ইকাল টু পি বাই কিউ। তাহলে এটা কি? একে অপরের সমানুপাত বা যাকে বলা হয় কি? প্রপোর্শনাল। সমানুপাত বা প্রপোর্শনাল। তাহলে এক্ষেত্রে এই যে এ বাই বি ইজ ইকাল টু পি বাই কিউ দেখলাম, এক্ষেত্রে দেখুন এ এবং ডি, এ এবং কিউ, এ এবং কিউ এটা হচ্ছে যথাক্রমে কি? প্রথম পদ এবং চতুর্থ পদ। এ হচ্ছে প্রথম পদ, কিউ হচ্ছে চতুর্থ পদ। এদেরকে বলা হয় কি? প্রান্তীয় পদ। এ এবং কিউকে কি বলা হচ্ছে? এ হচ্ছে প্রথম পদ এবং কিউ হচ্ছে চতুর্থ পদ। এদেরকে বলা হয়, এই এ এবং কিউকে
কি বলা হয় না প্রান্তীয় পদ বা এক্সট্রিমস, প্রান্তীয় পদ বা এক্সট্রিমস, এক্সট্রিমস। ঠিক একই রকমভাবে তাহলে এই বি এবং পিকে কি বলা হবে, বি হচ্ছে কি দ্বিতীয় পদ, বি হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ, আর পি হচ্ছে তৃতীয় পদ। তাহলে বি এবং পি কে বলা হয় মধ্যক, বি এবং পি কে বলা হয় মধ্যক। বি অ্যান্ড পি এরা কি হচ্ছে, এরা হচ্ছে মধ্যক বা মিনস, মধ্যক বা মিনস। এটা হচ্ছে মোটামুটি তোমাদের সমানুপাতের কনসেপ্ট। এবারে এখান থেকে কোশ্চেন আসে যে মধ্য সমানুপাতিক নির্ণয় করতে হয়, মধ্য সমানুপাতিক বা মিন প্রপোর্শনাল নির্ণয় করতে হয়। মিন প্রপোর্শনাল দেওয়া আছে এ বি সি, এ বি সি, সাপোজ দেওয়া আছে এ বি সি, এদের মিন প্রপোর্শন বের করতে হবে। মিন প্রপোর্শনাল মিন প্রপোর্শনাল বা যাকে বলা হয় কি মধ্য সমানুপাতিক, কি বলা হয় না মধ্য সমানুপাতিক। এই মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করা যাবে মধ্য সমানুপাতি, না এর একটা সূত্র রয়েছে। মধ্য সমানুপাতি নির্ণয় করতে গেলে বি ইজিক্যাল টু এরকম থাকলে বি ইজিক্যাল টু রুট ওভার অফ এ সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু জানতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসে। মধ্য সমানুপাতি এরকম এ বি এবং সি এর মধ্য সমানুপাতি যদি নির্ণয় করতে হয় তাহলে এই সূত্রটা আমাদের জানতে হবে, বি ইজিক্যাল টু রুট ওভার অফ এ সি। এইভাবে কিন্তু মধ্য সমানুপাতি নির্ণয় করা যায়। তো ফ্রেন্ডস চলো এবারে কিছু কোশ্চেন সলভ করি। দেখো এখানে একটা প্রশ্ন রয়েছে, এটা হচ্ছে এ ইজ টু বি সমান কি দেওয়া আছে না এ ইজ টু বি সমান 2:3, বি ইজ টু সি সমান 4:3, সি ইজ টু ডি সমান 2:3, দেন ফাইন্ড এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি। তো এই ধরনের প্রশ্ন প্রায় কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসছে। তো এই প্রশ্নটা কিভাবে আমরা সলভ করব, তো এটা সলভ করার জন্য ফার্স্ট যেটা আমাদের করতে হবে, লিখে ফেলতে হবে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি। এবারে দেখো কি দেওয়া আছে এ ইজ টু বি, তাহলে এ ইজ টু বি তলায় লিখে দিই কি দেওয়া আছে 2:3। নেক্সট আছে কি না বি ইজ টু সি সমান 4:3, তাহলে বি তলায় লিখব 4:3। এরপরে দেওয়া আছে যে সি ইজ টু ডি সমান 2:3, সি সমান কত দেওয়া আছে 2, ডি সমান 3। এরকম ম্যাথ সলভ করার জন্য এই যে ফাঁকা স্থানগুলো রয়েছে, এখানে একটা ফাঁকা স্থান রয়েছে, শেষের এই রেশিওর শেষ সংখ্যাটি দিয়ে এটা পূরণ করে দিতে হবে, অর্থাৎ 3:3। এক্ষেত্রে এখানে একটা ফাঁকা স্থান আছে, তাহলে শেষ সংখ্যাটা কি ছিল 3, তাহলে এটাও 3 দিয়ে পূরণ করে দেব। এ সাইডেও ঠিক একই রকমভাবে 4 দিয়ে পূরণ করব, 2 দিয়ে পূরণ করব, 2 দিয়ে পূরণ করব। এবারে এদের মধ্যে কি করে দিতে হবে না এ বি সি ডি নির্ণয় করার জন্য এদের মধ্যে গুণ করে দিতে হবে। তাহলে 4 × 2 8 × 2 অর্থাৎ 16 ইজ টু গুণ করি 4 2 8 3 24 24 ইজ টু 3 3 9 2 18 18 ইজ টু 3 9 3 27 70। এটা হচ্ছে কি না তাহলে কি বেরোলো না এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি সমান কি বেরোলো 16:24:18:27। এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি সমান 16:24:18:27। তাহলে এইভাবে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোকে সহজে সলভ করা যায়। খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রবলেম, এটা প্রায় পরীক্ষায় এসে থাকে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ফাইন্ড কম্পাউন্ড রেশিও অফ 2:3, 4:3 অ্যান্ড
5:7, অর্থাৎ এই যে তিনটা রেশিও দেওয়া আছে 2:3, 4:3 এবং 5:7, এদের কি করতে হবে? কম্পাউন্ড রেশিও বের করতে হবে। একটু আগেই আমি কম্পাউন্ড রেশিও সম্পর্কে বললাম। কম্পাউন্ড রেশিওর ক্ষেত্রে কি করতে হয় না, এই যে রেশিওগুলো আছে এদের উত্তর পদগুলো এবং পূর্ব পদগুলো আলাদা আলাদাভাবে গুণ করতে হয়। তাহলে এদের পূর্ব পদগুলো কি আছে? 2 ইন্টু 4, 2 ইন্টু 4 ইন্টু 5, এটা হচ্ছে তিনটে রেশিওর পূর্বপদ। ঠিক একই রকমভাবে উত্তরপদ কি হবে না, উত্তরপদ হবে 3 ইন্টু 3 ইন্টু 7। তো এদের গুণ করে দিলে যে রেশিওটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কম্পাউন্ড রেশিও। তাহলে গুণ করলে কত হবে? 4 গুণিতক 2, 8, 5 40, ইচ টু 3 3 7 3 21 3 60, 9 7 63, 63। এটা হচ্ছে এদের কম্পাউন্ড রেশিও। নেক্সট থার্ড কোশ্চেন কি আছে? ফাইন্ড দ্য রেসিপ্রোকাল রেশিও অফ 2:3:4 এর রেসিপ্রোকাল রেশিও বের করতে হবে। তাহলে রেসিপ্রোকাল রেশিও মানে 2 এর রেসিপ্রোকাল কি না 1/2, 3 এর রেসিপ্রোকাল কি 1/3 এবং 4 এর রেসিপ্রোকাল কি হবে 1/4। তো এই ধরনের প্রবলেমে আমরা এর রেশিওটা কি করে বের করব? তাহলে এদের এই যে নিচে যেটা হরগুলো রয়েছে এদের লসাগু বের করতে হবে। তাহলে কার লসাগু বের করতে হবে? লসাগু কার বের করব? 2, 3 এবং 4 এর। এবং 2, 3 এবং 4 এর লসাগু কত হবে না 3 12, এদের লসাগু হবে 12। এরপরে এদের প্রত্যেকটা রেসিপ্রোকাল রেশিওর প্রত্যেকটা ইউনিটের সঙ্গে 12 গুণ করে দিতে হবে। 1/2 ইন্টু 12, ইচ টু 1/3 ইন্টু 12, ইচ টু 1/4 ইন্টু 12, 6, 4, 3। তাহলে রেসিপ্রোকাল রেশিও কত হবে? 6:4:3। এটা হচ্ছে রেসিপ্রোকাল রেশিও কার না 2:3:4 এর রেসিপ্রোকাল রেশিও হচ্ছে 6:4:3, 6:4:3। এরপরে নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন। দেখো কি বলছে যে ফাইন্ড দ্য মিন প্রপোর্শন অফ 0.32 অ্যান্ড 0.02। মিন প্রপোর্শন সমান কি না বি ইজ ইকাল টু রুট ওভার অফ এসি বলেছিলাম। তো এই সূত্র প্রয়োগ করে করতে হবে। তাহলে এক্ষেত্রে মিন প্রপোর্শন বের করার জন্য কি করব? রুট ওভার অফ 0.32 ইন্টু 0.02, এটা হচ্ছে মিন প্রপোর্শন। তো এটাকে সহজ করে লেখার জন্য রুট ওভার অফ 32/100 ইন্টু আচ্ছা 2/100, কারণ দশমিকের পরে দুটো সংখ্যা আছে, 2/100। তাহলে কি হবে না 60 রুট ওভার অফ 64/100, অর্থাৎ এদের বর্গমূল হলে কি হয় না 64/100 স্কোয়ার, 100 ইন্টু 100, 100 ইন্টু 100 সমান 8/100 সমান কত হবে? 0.08, অর্থাৎ এদের মিন প্রপোর্শন হবে এই 0.08। এটা হচ্ছে অ্যান্সার। খুবই ইজি, এটাই শুধু মনে রাখতে হবে বি ইজ ইকাল টু রুট ওভার অফ এসি। এইভাবে কিন্তু সহজে এই ধরনের প্রবলেমগুলো সলভ করা যায়। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে? দ্য স্টুডেন্ট ইন 3 ক্লাসেস আর ইন দ্য রেশিও অফ 2:3:5, অর্থাৎ 3টা ক্লাসের স্টুডেন্টদের রেশিও হচ্ছে কত না 2:3:5। ইফ 20 স্টুডেন্ট আর ইনক্রিজড ইন ইচ ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাসে যদি 20 জন করে স্টুডেন্ট ইনক্রিজ হয় বাড়ে, তাহলে রেশিও কত হয় না রেশিও হয় 4:5:7, অর্থাৎ 20 স্টুডেন্ট করে বাড়লে কত হয় না 4:5:7। তাহলে আগে রেশিও কত ছিল না 2:3:5, বর্তমান প্রত্যেকটা ক্লাসে 20 জন করে স্টুডেন্ট বাড়ার জন্য রেশিও হচ্ছে কত না 4:5:7।
ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বিফোর ইনক্রিজ, অর্থাৎ বাড়ার আগে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত ছিল। তাহলে এটা কিন্তু আমরা ইউনিট ধরে করব, খুব সহজে করব। দেখো জাস্ট 10 সেকেন্ডে অঙ্কটা কিন্তু সলভ করা যেতে পারে। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কত ইউনিট করে বাড়ছে, 2 ইউনিট করে বাড়ছে না রেশিও, 2 ইউনিট করে বাড়ছে। 3 থেকে 5 2 ইউনিট, 5 থেকে 7 2 ইউনিট, অর্থাৎ আগে কত ছিল না 2:2, 3:5, বর্তমান বেড়ে হয়েছে কত 2 ইউনিট, 2 ইউনিট করে বাড়ছে প্রত্যেকটা। 4:5:7 এরকম বাড়ছে। অর্থাৎ প্রত্যেক ক্লাসে কিন্তু স্টুডেন্ট সংখ্যা কত বেড়েছে 20, এবং 2 ইউনিট করে বেড়েছে। তার মানে আমরা লিখতে পারি 2 ইউনিট সমান 20, 2 ইউনিট করে বেড়েছে, এক্ষেত্রে রেশিওটা 2 ইউনিট করে বেড়েছে, এবং প্রত্যেক ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কত বেড়েছে 20 জন স্টুডেন্ট বেড়েছে। তার মানে 2 ইউনিট সমান আমরা 20 লিখতে পারি। তাহলে আগে কি জানতে চেয়েছে, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে আগে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত ছিল না, টোটাল কত ইউনিট ছিল স্টুডেন্ট 2 + 3 + 5, অর্থাৎ টোটাল নাম্বার অফ ইউনিট কত ছিল 5 3 8 2 10 ইউনিট। প্রত্যেকটা 1 ইউনিট সমান 2 ইউনিট সমান 20, 1 ইউনিট সমান কত, 1 ইউনিট সমান 10। তাহলে টোটাল কত সংখ্যক স্টুডেন্ট ছিল না 10 × 10 সমান কত 100, অর্থাৎ আগে মোট স্টুডেন্ট সংখ্যা ছিল কত 100। বলে আশা করি বোঝা গেছে ম্যাথটা। নেক্সট হচ্ছে 6 দাগের প্রশ্ন কি আছে দেখো, রেশিও অফ, 6 দাগের প্রশ্ন কি হচ্ছে না, রেশিও অফ কপার অ্যান্ড জিঙ্ক ইন এ অ্যালয় অফ 63 কেজি ইজ 4:3, অর্থাৎ একটা 63 কেজি অ্যালয়ে কি রয়েছে না কপার এবং জিঙ্কের অনুপাত কত না 4:3। 63 কেজি অ্যালয়ে কপার এবং জিঙ্কের অনুপাত হচ্ছে 4:3। নেক্সট বলছে কি, সাম অ্যামাউন্ট অফ কপার ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য অ্যালয় অ্যান্ড দ্য রেশিও বিকেম 10:9, অর্থাৎ কিছু পরিমাণ কপারকে কি করে দেওয়া হয়েছে ওই অ্যালয় থেকে বের করে নেওয়া হয়েছে, ফলে যে রেশিওটা পড়ে আছে সেটা কত না 10:9, অর্থাৎ কত সাম অ্যামাউন্ট অফ, কিছু অ্যামাউন্ট অফ কি করা হয়েছে না রেশিওকে বলছি কপারকে অলরেডি এখান থেকে এক্সট্রাক্ট করে নেওয়া হয়েছে, ফলে যে রেশিওটা পড়েছে সেটা হচ্ছে 10:9। হাউ মাচ কপার ইজ এক্সট্রাক্টেড, অর্থাৎ কত পরিমাণ কপারকে এখান থেকে বের করে নেওয়া হয়েছে। তাহলে একটা জিনিস এখানে এই ধরনের অঙ্কে কী করতে হবে দেখো না, সাম অ্যামাউন্ট অফ কপার ইজ এক্সট্রাক্টেড, অর্থাৎ শুধুমাত্র কপারটাকে বের করা হয়েছে, জিঙ্ক কিন্তু সমান আছে, জিঙ্ক যেরকম ছিল আগে, যেরকম জিঙ্ক ছিল সেরকম আছে। তাহলে এই ধরনের অঙ্কে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিঙ্কের যে দুটো রেশিও আছে, অর্থাৎ আগের রেশিও, আগের পরিমাণ এবং পরের পরিমাণকে সমান করতে হবে। তাহলে সমান কি করে করা যাবে, তাহলে উপরে যদি আমরা 3 গুণ করে দেই এবং নিচে যদি 1 গুণ করি তাহলে সমান হয়ে যাবে। তাহলে কি হবে তখন না, 3 গুণ করলে 12:3, 3 সঙ্গে 4 গুণ করবো, 3 সঙ্গে 3 গুণ করবো, রেশিওটা তাহলে 12:3 হবে। পরের রেশিওটা কত হবে না 3 হবে না, সরি 9 হবে, 12:9, 10:9। তাহলে দেখো এক্ষেত্রে এই যে জিঙ্কের পরিমাণ, এটা জিঙ্ক ছিল এটা কপার ছিল, জিঙ্কের পরিমাণ আগে যেরকম ছিল পরেও সেরকম আছে 9, এবং 9 ইউনিট আছে। শুধুমাত্র 2 ইউনিট কি করা হয়েছে না কপারকে এক্সট্রাক্ট করা হয়েছে। তাহলে ইউনিটটা আমরা পেয়ে গেলাম। এবারে ইউনিট থেকে আমরা কিভাবে কত পরিমাণ কত কেজি এক্সট্রাক্ট করা হয়েছে সেটা কী করে বের করব। তাহলে দেখো উপরে অনুপাতটা কত আছে না 12:9, তাহলে এদেরকে যোগ করে দিলে কত হয় 21। তাহলে এরকম লিখতে পারি 21 কেজি সমান 63 কেজি, 21 ইউনিট সমান 63 কেজি, 1 ইউনিট সমান 3 কেজি, কারণ আগে তো বলেছিল টোটাল কত আছে না 63 কেজি আছে অ্যালয়, তাহলে 21 ইউনিট সমান 63 কেজি লিখতেই পারি। তাহলে 1 ইউনিট সমান 3 কেজি, তাহলে এক্সট্রাক্ট কত করা হয়েছে এখানে 2 ইউনিট করা হয়েছে, তাহলে 2 ইউনিট সমান কত 3 × 2 কেজি মানে 6 কেজি। তাহলে কত পরিমাণ কপারকে বের করে দেওয়া হয়েছে না 6 কেজি, অর্থাৎ 6 কেজি কপার বের করার পরে অনুপাতটা হয়েছে 10:9। খুবই ইজিভাবে এগুলো সলভ করা যাবে এই ইউনিট ধরে।
নেক্সট হচ্ছে দেখো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য দ্য সাম অফ থ্রি নাম্বার, তিনটা নাম্বারের যোগফল হচ্ছে 275, 275, ইফ দ্য রেশিও বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড বি, অর্থাৎ ধরো তিনটা নাম্বার এ ইজ টু বি ইজ টু, আচ্ছা তিনটা সংখ্যা এ বি এবং সি, ইজ টু লেখার দরকার নেই, এ বি এবং সি তিনটা নাম্বার। তো বলছে যে এই তিনটা নাম্বারের যোগফল অর্থাৎ কি এ প্লাস বি প্লাস সি, এদের যোগফল কত 275, 275, ইফ দ্য রেশিও বিটুইন দ্য ফার্স্ট এবং সেকেন্ড, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড নাম্বার কি, ফার্স্ট হচ্ছে এ ইজ টু বি, এদের রেশিও কত না 3:7, অ্যান্ড দ্যাট বিটুইন সেকেন্ড এবং থার্ড, সেকেন্ড এবং থার্ড অর্থাৎ বি এবং সি এর অনুপাত কত দিয়েছে না 2:5, দেন ফাইন্ড দ্য সেকেন্ড নাম্বার, অর্থাৎ সেকেন্ড নাম্বারটা বের করতে হবে আমাদের। সেকেন্ড নাম্বারটা কীভাবে বের করবো, তাহলে ঠিক আগে যেরকম বলেছিলাম এ ইজ টু বি ইজ টু সি যদি আমরা বের করে নিই তাহলে পেয়ে যাবো। তাহলে এক্ষেত্রে কী করতে হবে, 7 ঠিক প্রথম অঙ্কটার মতো, 3 সমান কী হবে 9:14:35, তাহলে এই তিনটা ইউনিটকে যোগ করে দিই, 49, 58, 58, আচ্ছা এক্ষেত্রে একটু ভুল হয়ে গেছে, তো সরি, এটা হচ্ছে কত হবে 2 হবে 2, তাহলে এটা কত হবে 6, তাহলে 65, 55 হবে, তাহলে 55 ইউনিট, এই 55 ইউনিট সমান লিখতে পারি 275, তাহলে 1 ইউনিট সমান কত, 55 ইউনিট সমান যদি 275 হয়, 1 ইউনিট সমান কত হবে না 1 ইউনিট সমান হবে কত 5, তাহলে কী বের করতে হবে, তার সেকেন্ড নাম্বার কত আছে 14, তাহলে 14 ইউনিট সমান কত না 5 × 14 সমান 70, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটা কত হবে 70। তাহলে এইভাবে এ ইজ টু বি ইজ টু সি বের করে নিতে হবে প্রথম অঙ্কের মতো, তারপর তাদের রেশিও বের করার পরে, তাহলে এখান থেকে এই তিনটা রেশিওকে যদি যোগ করা হয়, তিনটা পদকে যোগ করা হয় তাহলে 55 হবে, 55 ইউনিট সমান 275, 1 ইউনিট সমান 5, তাহলে কী বের করতে হবে মাঝখানের সংখ্যাটা বের করতে হবে, মানে কি 14 ইউনিট, 14 ইউনিট সমান কত 70, তাহলে সঠিক উত্তর কত হবে না 70। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, দ্য রেশিও বিটুইন টু নাম্বার ইজ 9:4, অর্থাৎ দুটো নাম্বারের রেশিও হচ্ছে 9:4, ইফ ইচ নাম্বার ইজ ইনক্রিজড বাই 16, প্রত্যেকটা নাম্বারকে যদি 16 করে বাড়ানো হয়, 16 করে বাড়ানো হয়, দ্য রেশিও বিকেম কি হয় না 13:8, 13:8 হয়ে যায়। ফাইন্ডস দ্য ডিফারেন্স অফ দ্য টু নাম্বার, দুটো নাম্বারের ডিফারেন্স বের করতে হবে। তাহলে প্রত্যেকটা নাম্বার দেখো এখানে ইউনিটটা রেশিওতে কত করে বেড়েছে, 4 করে বেড়েছে না, 4 করে বেড়েছে, আগে 9 ছিল 13 হয়েছে, 4 ছিল 8 হয়েছে, তার মানে কত ইউনিট বেড়েছে 4 ইউনিট বেড়েছে। তাহলে কত বাড়ানো হয়েছে প্রত্যেকটা নাম্বারকে 16, তাহলে 4 ইউনিট বেড়েছে, ফলে সংখ্যা কত বেড়েছে 16, তাহলে 1 ইউনিট সমান বের করতে পারি 4। এবারে কি জানতে চেয়েছে, ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য টু নাম্বার, দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত আছে, রেশিও কত ছিল 9:4, তাহলে ডিফারেন্স কত আছে না 5, না 9 অ্যান্ড 4 এর মধ্যে ডিফারেন্স কত 5, তাহলে এক্ষেত্রে 5 ইউনিট সমান আমরা লিখতে পারি 5 × 4 সমান 20, অর্থাৎ দুটো নাম্বারের ডিফারেন্স হচ্ছে 20। নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ টু দ্য নাম্বার অফ গার্লস ইন এ স্কুল ইজ 7:3, বয়েজ অ্যান্ড গার্লস এদের রেশিও কত 7:3, ইফ অ্যান additional 15 girl were to join the class, the ratio of the number of boys to the girl of would be 2:3, যদি
15 জন মেয়ে, এই 15 জন মেয়ে যদি আরও যুক্ত হয় তাহলে কত হবে রেশিওটা? 2:3। হোয়াট ইজ দ্য ইনিশিয়াল নাম্বার অফ গার্লস ইন ক্লাস? তাহলে এক্ষেত্রে দেখো কি বলেছে যে 15 জন গার্ল কিন্তু যুক্ত হচ্ছে, কিন্তু কোনো বয়েজ যুক্ত হচ্ছে না। তাহলে বয় হচ্ছে কনস্ট্যান্ট, এই ছেলেদের সংখ্যা কনস্ট্যান্ট। তাহলে আমাদের কি করতে হবে? ছেলেদের যে রেশিও আছে সেটাকে সমান করতে হবে। সমান করার জন্য কি করতে হবে? এখানে 2 গুণ করব, এখানে 7 গুণ করব, ফলে যে রেশিওটা পাওয়া যাবে সেই রেশিওটা দেখি কি হয় না 14:6। ঠিক একই রকমভাবে 14:21, এটা হচ্ছে নতুন রেশিও পাওয়া যাবে গুণ করার পর, সমান করার পর। এটা হচ্ছে বয়েজ, এটা হচ্ছে গার্ল। দেখো বয়েজ যেহেতু ফিক্সড আছে, বয়েজের কোনো পরিবর্তন হয়নি, তাই এটাকে দুটো রেশিওর বয়েজের যে ভাগটা অর্থাৎ পূর্ব পদটা আমরা কি করে নিচে সমান করে নিয়েছি। তাহলে এক্ষেত্রে দেখতে হবে কত ইউনিট বেড়েছে, কত ইউনিট বেড়েছে। 6 ছিল, কত হয়েছে? 21 হয়েছে। তার মানে বেড়েছে কত? 15 ইউনিট বেড়েছে। কতগুলো গার্ল জয়েন করেছিল? জয়েন করবে না, যদি 15 জন জয়েন করে তাহলে 15 ইউনিট বেরোবে। তাহলে একজন জয়েন করলে 1 ইউনিট, মানে 1 ইউনিট সমান একজন। তাহলে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল নাম্বার অফ গার্ল ইন দ্য ক্লাস? তাহলে ইনিশিয়াল নাম্বার অফ গার্ল কত ছিল ক্লাসে? ইনিশিয়াল নাম্বার অফ গার্ল ছিল 6 জন। কত ইউনিট ছিল? 6 ইউনিট। 6 ইউনিট মানে কি? 6 জন, 6 জন ছিল ইনিশিয়াল নাম্বার অফ গার্ল 6। তাহলে 6 হচ্ছে রাইট অ্যান্সার, এই 6 হচ্ছে রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে এইটুকুই। এখানে আমরা কি দেখলাম না রেশিও প্রপোর্শনের কনসেপ্ট দেখলাম, এবং রেশিও প্রপোর্শন থেকে মোট 9টি প্রশ্ন কিন্তু আলোচনা করলাম। পরের ভিডিওতে এরকম আরও অসংখ্য ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, এবং ধীরে ধীরে সমস্ত টপিক অর্থাৎ রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, এইভাবে কিন্তু সমস্ত টপিক আমরা এইভাবে তোমাদের কাছে নিয়ে আসবো। তো চ্যানেলটি যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কাছে থাকা বেল আইকনটি ক্লিক করো। ধন্যবাদ।